কবে ফিরবে গ্রামে? আমার যে আর ভালো লাগে না। আমার কথা জিজ্ঞেস করেনি মাস্টার মশাই? নিশ্চয়ই অনেক জিজ্ঞেস করেছে, তাই না? ছোট্ট মেয়েটার উৎফুল্লতা নষ্ট করতে মন চাইছে না হরপ্রসাদের, তবুও সত্যি জানাতে হবে, তাই খুবই ক্ষীণ স্বরে বলল, কাঁদছিস কেন বোকা মেয়ে? জানিস তিস্তা, মাস্টার মশাইয়ের সাথে আমার দেখা হয়েছিল শহরের কয়েকদিন আগে। এই সপ্তাহের পরেই হয়তো ফিরবে। আর তোরার কথা জিজ্ঞেস করে নি উনি। তিস্তার রগরগে উৎফুল্লতা শান্ত হয়ে গেল। তার কথা মাস্টার মশাই জিজ্ঞেস করেনি? এটাও সম্ভব? নিজের অশান্ত মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তিস্তা নরম কণ্ঠে হরপ্রসাদকে বলল, হয়তো চাচির প্রতি চিন্তার জন্য বলার সুযোগ পায়নি। যাক মাস্টার মশাই, তাড়াতাড়ি ফিরবো, সেটাই অনেক। মাস্টার মশাই কিন্তু একা ফিরবেন না তিস্তা। হরপ্রসাদের বাক্যটুকু বোধগম্য হলো না তিস্তার। মাস্টার মশাই একা ফিরবেন না মানে? ছোট্ট মস্তিষ্কে তখনও বোধগম্য হয় না কতটুকু। অবুঝ কণ্ঠে জিজ্ঞেস করে, একা না ফিরলে তার সাথে ফিরবো? শহর থেকে কেউ সাথে আসবো, তাই না? হরপ্রসাদ চুপ থাকে। তার কণ্ঠনালী কাঁদছে। মেয়েটা কিভাবে সহ্য করবে কথাখানা? তবুও বলা উচিত। এখন থেকেই শক্ত হোক মেয়েটা। নিজেকে ধাতস্থ করে হরপ্রসাদ সিঁড়ির কোণা থেকে উঠে দাঁড়ালো যাওয়ার পথে। পা বাড়িয়ে বলল, এই শুক্রবারই মাস্টার মশাইয়ের বিয়া অনেক সুন্দর শহরের মাইয়ার সাথে। দেখে নাও, যেন সাক্ষাৎ লক্ষ্মী। হয়তো একবার বউ নিয়ে ফিরবো। তুই সালাম নিজের তিস্তা, ভাগ্য তোরে অনেক ঘুরাইবে রে। তোর মাস্টার মশাই আর তোর নাই রে। হরপ্রসাদ দাঁড়ালো না আর এক মুহূর্ত। খুব তাড়াতাড়ি চলে গেল জায়গা থেকে। সে হয়তো মেয়েটার ভেঙে যাওয়াটা সহ্য করতে পারবে না, তাই চলে গেছে। হরপ্রসাদের কথাটা যেন বিনা মেঘে বজ্রপাতের মতন লাগলো। কতটা সময় লাগলো কথাটা বোঝার জন্যই, কিন্তু কথাটা যখন মস্তিষ্কের নিউরন অবধি পৌঁছালো তখন যেন শরীর অসাড় হয়ে এলো। শ্বাসও কেমন বদ্ধ হওয়ার উপক্রম। মাস্টারমশাইয়ের বিয়ে করবে, আর দুদিন পরে বিয়ে। মাস্টারমশাই আর তার না। মাস্টারমশাই বেইমানি করলো? না না, মাস্টারমশাই কখনোই তিস্তাকে কষ্ট দিতে পারে না। কিন্তু হরপ্রসাদ দাও তো মিথ্যা বলবে না। শহরে মেয়ের সাথে পেয়ে মাস্টারমশাই গ্রামে ছুটন্ত তিস্তাকে ভুলেই গেল। নতুন বইয়ের সাথে মাস্টারমশাইকে সহ্য কিভাবে করবে তিস্তা? তবে কি মধুসখীর কোলেই বিসর্জন হতে হবে তিস্তাকে? হঠাৎ তিস্তার মাথা ঝিমঝিম করে উঠল। একটু আগে করা প্রতিজ্ঞার কথা মনে করলো। সে তো মাস্টারমশাইয়ের জন্য বাঁচবে ভেবেছিল, কিন্তু মৃত্যুর পর তো মাস্টারমশাই দেখিয়ে দিল। তবে কি আর মাস্টারমশাইকে দেখা হবে না? তিস্তা এক পা করে মধুসখীর কোলে এগিয়ে গেল। কাল হয়তো মধুসখীর কোলে ভেসে উঠবে গ্রামের চঞ্চল মেয়েটার দেহ। কেউ হয়তো জানবে না মেয়েটা ভালোবেসে মরেছে। কেউ জানবে না সপ্তদশী সবটা জুড়েই বিচরণ করা মানুষটার কথা। একটা মেয়ে তুমুল বাঁচার শখ নিয়ে মৃত্যুকে বরণ করেছে, এই কথা সবার অজানাই থাকবে। আচ্ছা, মাস্টারমশাই তিস্তার মৃত্যুর কথা শুনে কাঁদবে তো, নাকি নতুন বইয়ের সৌন্দর্যে মত্ত রবে? এই চিঠিটাতে সত্যি মাস্টারমশাইয়ের বাড়ি থেকে পেয়েছিস বকুল? মাত্র মুখখানা আরেকবার ওড়না দিয়ে মুছে বকুল উপর নিচ মাথা নাড়ালো। জোরে জোরে শ্বাস ফেলে হাঁপিয়ে উঠা কণ্ঠে বলল, হ্যাঁ রে বাবা, হ্যাঁ, মাস্টার মশাইয়ের পড়া ঘরে পেয়েছি। তিস্তার ছোট চিরকুটটার গুটি গুটি অক্ষরগুলো আরো কয়েকবার পড়ল। চিরকুটটার লেখাগুলো কেমন একটা ঘেটে গেছে। হয়তো ভীষণ যত্নে লেখা চিরকুটখানা অযত্নে পড়েছিল। ইস, সে আগে কেন দেখলো না? তবে লেখাগুলো ঘেটে গিয়েও মাস্টারমশাইয়ের আকুতিগুলোর ক্ষমতা এক চুল পরিমাণও কমাতে পারেনি, বরং তা ভীষণভাবে ফুটে উঠেছে। তিস্তা হাতের ভাঁজে থাকা চিরকুটটা আবারও পড়ল। এই নিয়ে কয়েক মিনিটের মাঝেই গুনে গুনেই 7 বার পড়া হয়ে গেছে। প্রতিবারই সে প্রশ্ন করেছে এটা মাস্টার মশাইয়ের বাড়িতে সত্যি পেয়েছে কিনা, আর বকুল প্রতিবারই বিরক্ত না হয়ে উত্তর দিয়ে গেছে। কিন্তু এবার তিস্তা আর একই প্রশ্ন করলো না, বরং তার কৌতূহল অন্যদিকে গেল। সে কপালে 3টা ভাঁজ ফেলে বলল,
কিন্তু তুই হঠাৎ মাস্টারমশাইয়ের বাড়ি গেলি কেন? আর আমি তো সেদিন গিয়েছিলাম, তখন তো দেখলাম সব ঘর আটকানো, কেবল সদর দরজায় তালা দেয়নি। অবশ্য মাস্টারমশাইয়ের বাড়িতে কেউ চুরি ডাকাতি করবেও না, পড়ার ঘরও বুঝি খোলা ছিল। ইস, আর একটু ভালো করে দেখলেই হতো, সেদিনই পেয়ে যেতাম মন বশ করার ওষুধ। কথাটা বলেই চিরকুট খানায় আবার চোখ বুলালো তিস্তা। চেপে ধরল নিজের সিক্ত শরীরের বক্ষর মাঝে। হৃদয়ে এখন আর তেমন জ্বালা পোড়া করছে না, কেবল শীতল অনুভব হচ্ছে। বকুল বান্ধবীর এমন কাণ্ড কারখানা দেখে মিটমিট করে হাসলো। বান্ধবীর ঠান্ডায় ফ্যাকাশে হওয়া মুখটায় সযত্নে হাত বুলিয়ে বলল, শুনিসনি মাস্টার মশাইয়ের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে গ্রামে। হরপ্রসাদদা বলেছে গ্রামের সবাই তো বেজায় খুশি, তাদের গ্রামে শহরের বউ আসবে। আর এতদিনে অযত্ন নিশ্চয়ই মাস্টার মশাইয়ের বাড়ি উঠোন শুকনো পাতা ভিড় জমিয়েছে। ধুলো পড়েছে দরজা জানলায়, পিঁপড়ারাও মাটি ক্ষয়েছে। নতুন করে আবার লেপ দিতে হবে ভালো মাটি দিয়ে। তাই সবার ভাবনা দেখে আমার মাই উৎফুল্ল হয়ে বলল, আমি সবটা পরিষ্কার করব। আমি গেলাম পরিষ্কার করতে, তখন গিয়ে দেখি মাস্টার মশাইয়ের টেবিলের পাশে সমতল জায়গায় এটা চিরকুটখানা। সব দরজা জানলা বন্ধ ছিল বিধায় উড়ে যায়নি কোথাও। তিস্তা স্বস্তি পেল। মাঝে মাঝে হিমশীতল বাতাস শেষে ছুঁয়ে যাচ্ছে তাকে। সে কিছুটা কেঁপে কেঁপে উঠেছে। মধুসখীর টলমলে পানি ছুঁয়ে করা প্রতিজ্ঞাটা সে রাখতে পারেনি। ওই যে বাঁচার লোভ। আর সাঁতার জানা মানুষ কি কখনো নদীতে ডুবে যেতে পারে? তাও স্বেচ্ছায়। তাই তিস্তাও পারেনি। তৎমধ্যে বকুল চিরকুট নিয়ে নদীর পাড়ে হাজির হয়। তিস্তা টলমলে চোখে শীতল কণ্ঠে বলল, তুই আমার সাথে কখনো কথা বলবি আমি ভাবিনি রে। আমি তো নষ্ট মেয়ে, নষ্ট মেয়েদের সাথে কথা বললে তুইও তো নষ্ট হয়ে যাবি বকুল। বকুল ভিজে শরীরে থাকা তিস্তাকে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে বলল, মৃত্যু কি একটু সহজ? তোর বাবা এখন তো সংসারের উপার্জন করার ক্ষমতা নেই, কেবল নিজের কথা ভাবলে হবে। স্বার্থপর তো তুই ছিলি না, তবে আজ কেন? ভালোবাসার জন্য? আমি যতদূর জানি ভালোবাসা উপাদান করতে শেখায়, নিঃস্বার্থভাবে বাঁচায়। তবে তোর ভালোবাসা উল্টো শিখলো যে, নাকি ভুল শিখলি সব? তুই তো নষ্ট না, নিজেকে এসব কেন বলিস? তুই তো সব থেকে পবিত্র, একদম ছোট্ট ভোর কিংবা ফুটন্ত ফুলের মতো। আমার মা নিজেই জানে না তার আচরণের মানে, তাই তো তোর সাথে এমন আচরণ করেছে। সৃষ্টিকর্তা এমন সৃষ্টি কখনো নষ্ট হতে পারে না। তিস্তার যেন মনের ভেতর গড়া নিজের প্রতি ঘৃণার কার্তুজ ভেঙে গুড়িয়ে গেল। কেটে গেল দুই বান্ধবীর নীরব কিছুটা সময়। প্রকৃতির বুকে আধার করা সন্ধ্যা নামলো। তারা বাড়ির পথে রওনা হলো। তিস্তা পুরো ভেজা জামাটা এখন শুকিয়ে গেছে প্রায়। বকুল তিস্তাকে তার বাড়ি অবধি পৌঁছে দিল। বাড়িতে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে হঠাৎ বকুল ক্ষীণ স্বরে ডেকে উঠল, তিশা। তিস্তা ফিরে তাকালো, প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, বল। মৃত্যু কি একটু সহজ? তোর বাবা এখন তো সংসারের উপার্জন করার ক্ষমতা নেই, কেবল নিজের কথা ভাবলে হবে। স্বার্থপর তো তুই ছিলি না, তবে আজ কেন? ভালোবাসার জন্য? আমি যতদূর জানি ভালোবাসা উপাদান করতে শেখায়, নিঃস্বার্থভাবে বাঁচায়। তবে তোর ভালোবাসা উল্টো শিখলো যে, নাকি ভুল শিখলি সব? তিস্তা চুপ থাকে। বকুল বুঝে ফেলেছে তবে। আশেপাশে তখন ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তিস্তা অর্ধভেজা ওড়নাটা জড়িয়ে নিয়ে মুচকি এসে বলল, কই আর স্বার্থপর হলাম, ভালোবাসার কৃতিত্বে মরে গিয়েও তো বাঁচার আশা কুড়িয়ে আনলাম।
সেটা দেখলি না? বকুল হাসে। সে আজ একটা মৃত হৃদয়ের মেয়েকে আবার বাঁচাতে পেরেছে বলে খুশি হয়। তিস্তার মাঝে সে নিজের স্বপ্ন পূরণ করার ইচ্ছে পোষণ করে। কঠোর বাস্তবতার কাছে তো তার স্বপ্ন হেরে গেল। অনেক পড়াশোনা করা যে আর হলো না। এই মেয়েটা অনেক পড়ুক, ভীষণ বড় কিছু হোক, ওর কলঙ্ক যেন মুছে নেয় সাফল্য। তিস্তা বিদায় নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। বকুল সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গান ধরলো। কি ভীষণ মিষ্টি সে সুর। নীরব প্রকৃতি আরো নীরব হলো। সময় করলো মধুময়। বকুল মিহির স্বরে তখনও গিয়ে যাচ্ছে। মনের শিক্ষা আবার পানে দিল আশা, তুমি আমার প্রিয় বিষাদ নীল ভালোবাসা। আমি হারিয়ে খুঁজেছি পথ, নীল রস নীলোত্তর, তবু নিঃস্বার্থ প্রেম দিয়েছি। মরিচিকা বালুচর পহনের শিক্ষা আবার পানে দিল আশা, তুমি আমার প্রিয় বিষাদ নীল ভালোবাসা। আগামীকাল বিয়ে, কিন্তু বিয়ে বাড়ি হিসেবে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন নেই বিষাদিনীদের বাড়িতে। তবে একটা ভিন্ন জিনিস আছে। আজ রাতে বিষাদিনী একা ঘুমায়নি, তার সাথে আজ বিলাসিনীও ঘুমিয়েছে। বারান্দা থেকে একটা বিদেশি ফুলের ঘ্রাণ ভেসে আসছে। কিছু মাস আগেই বাবা আনিয়েছিলেন। বাবা তাকে সবে দিয়েছে, কিন্তু যেটা দেওয়ার সবচেয়ে বেশি দরকার ছিল সেটা দেয়নি। আকাশে বিশাল গোল চকচকে চাঁদ উঠেছে। বারান্দা তখন জ্যোৎস্না বিলাস করতে ব্যস্ত। বারান্দায় জ্যোৎস্নার আলোতে স্নান করছে নীল বিষাদের আচ্ছাদিত যুবতী। চোখের কোণ থেকে টপ টপ ধারায় অশ্রু ঝরে পড়েছে তার। ইস, বিষাদ এত কষ্টের কেন? ভালোবাসা অশ্রু ছাড়া আর কিছু দিলই না তাকে। আহা, ভাগ্য তার বেলাতেই এত নিষ্ঠুর কেন? গলা ছেড়ে গান এলো তার। আরেকবার সে গেয়ে নিবে বিষাদখানা সুরে। অপূর্ণতার তিক্ততা থেকে সে নিজেকে মুক্তি দিবে খুব শীঘ্রই। এই তো কাল হতে ভাগ্য না, সে রটবে নতুন এক উপন্যাস, যেখানে বিষাদিনীর কেবল বিষাদ না, অনুভূতির অন্যান্য বস্তুগুলোই থাকবে। কণ্ঠে সুর এলো। গানের প্রথম লাইনগুলো সে গাইল না, বরং বেছে বেছে রবীন্দ্রসঙ্গীতের মাঝের লাইনের বিষাদ বেছে নিয়ে গলা ছেড়ে গাইল। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। এত উদারতা তোমায় কি দিল আপুই? তাকে সুখের সন্ধানে পাঠাতে গিয়ে সারা জীবন অশ্রু বিসর্জনের পথটুকু যে বেছে নিলে। কান্না বুঝি তোমার এতই প্রিয়? জানো আপুই, আজ আমার মনে হয় কারো সুখ কারো অশ্রু হয়ে ঝরে, এমন বিষাদ অশ্রু কারোর না হোক, কিছু মানুষ সুখী না হোক। বিষাদিনীর ধ্যান ভাঙল। সামান্য চমকে উঠল। বিলাসিনী কথাগুলো বলেছে, ঘুমায়নি মেয়েটা এখনো। সে তো উঠে আসার সময় দেখে এসেছিল মেয়েটা গভীর ঘুমে। তবে মেয়েটা অভিনয় করেছিল। বড় বোনকে চুপ থাকতে দেখে এগিয়ে গেল বিলাসিনী। অসহায় কণ্ঠে বলল, সে কে দুর্ভাগা যে কিনা এত ভালোবাসা পায়ে ঠেলে দিল। সে আমার বিষাদের আকাশ, লুকিয়ে রাখা অস্ত্র, তারে আমি প্রকাশ করি কেমনে? তাহলে বিয়েটা কেন করছো? বিষাদ হৃদয়ে পুষে কাউকে আবার নতুন করে ভালোবাসা যায় বুঝি? তবে ঠকাচ্ছ কেন তাকে? আমি তো দিবানিশি অপ্রাপ্তির দহনে পুরি, তাই সবাইকে তার আজ দিতে চাচ্ছি। বিলাসিনী কি উত্তর দিবে ভেবে পাই না। তার বোন তো স্বার্থপর না, তবে আজ কেন? ভালোবাসার অপ্রাপ্তি বুঝি বদলে দেয় মানুষকে। দুই বোনের নীরবতার মাঝে বাড়ির বড় লোহার গেটটা খোলার শব্দ হলো। বাড়িতে গাড়ি প্রবেশ করলো। দুই বোনই দৃষ্টি দিল সেখানে। মিনিট খানেক পেরোতেই গাড়ি থেকে বাবা নেমে এলো।
কোনো রকম ঢুলতে ঢুলতে বাড়ির ভেতরে ঢুকলো। কাল যার মেয়ের বিয়ে আজ সে মধ্য রজনীতে নেশা করে বাড়ি ফিরেছে, এমন বাবার মেয়ে কতই না ভালো থাকবে। গাড়ির শব্দ বন্ধ হলো, আবার সব চুপ। গাড়ির সামনের লাইটটা বন্ধ হতেই আবার প্রাকৃতিক আলোয় আলোকিত হলো রাস্তা। চাঁদনি রাত তো, নীরব চারপাশ। বিষাদিনীর ভীষণ দরকারি কথা মনে পড়ল। বোনকে যদি আর বলা না হয়, এখনই বলে ফেলা উচিত। যেমন ভাবনা তেমন কাজ। বোনের হাতটা টেনে সামনে দাঁড় করালো, চুলগুলো কানের পিছে গুজে দিয়ে বলল, ভালো থেকো, জীবন একটাই। একটা জীবন খারাপ থেকে কাটবে কেন? ভালো থাকতে হবে তোমায়। নিজের ভালো থাকার দায়িত্ব কারো উপর দেবে না, নিজেকে নিজে ভালো রাখবে। বাবা মা কি করছে না বাবা মা কি করছে না করছে তা না দেখে ভালো থাকবে। বেঁচে থাকার জন্য ভালো থাকার প্রয়োজন। বিষাদ নিয়ে বেঁচে থাকা যায় না। মৃত মনের মানুষ বেঁচে থেকেও লাশ। কথা শেষ করেই ঘরে চলে যায় বিষাদিনী। চোখে তার অশ্রুকণা ছিল। এত রাত তাকে যন্ত্রণা দেয় কেবল। ভালোবাসা এত তিক্ত কেন? আজ তিস্তাদের বাড়ির উঠানেও চাঁদের আলো পড়েছে। চাঁদের আলোয় মাস্টার মশাইয়ের ঘেটে যাওয়া লেখাগুলোকে স্পষ্ট করছে, সাথে প্রশান্তি দিচ্ছে তিস্তার মনে। ভালোবাসা এত মিষ্টি কেন? কি অদ্ভুত, তাই না? একই রাত, একই শব্দ দুজনকে দু রকমের অনুভূতি দিচ্ছে। এমন ভাবেই তো মানুষ বেঁচে থাকে, কেউ বা সুখে, কেউ বা বিষাদ নিয়ে বুকে। আজ গ্রামে বাজার বসবে। পুরো সপ্তাহে শুক্রবারই বেচা কেনা দারুণ চলে। তিস্তা সকালবেলা উঠেই স্নান করে তৈরি হলো। তনয়া বেগম মেয়েকে তৈরি হতে দেখে অবাক কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ তুমি এত সকালে? তিস্তা ঝরঝরে ফকফকে উত্তর দিল, আজ তো হাট বসবে, দোকানটা খুললে একটু ভালো হবে, তাই হেঁটে যাচ্ছি। তনয়া বেগম কিছুক্ষণ বনে রইল। পেছন থেকে লতিকা বেগমের ভীষণ ঘৃণিত কণ্ঠে বলা কথা ভেসে এলো, স্যাহ, মুখ পুড়িয়ে শান্তি মেলেনি। তোর মতো নোংরা মেয়ে দেখিনি। এত জ্বালা তোর, নোংরা মেয়ে ছেলেদের দলে নাম লেখা। তা থমকে যায়। এসব দাদি বলছে? হঠাৎ শরীরটা ঘিন ঘিন করে উঠল তার। মানুষগুলো তাকে ভালো থাকতে দিবে না। হাটে অন্যান্য দিনের তুলনায় আজ দ্বিগুণ মানুষ। কন্যা সুখ ভান্ডারের সামনে উপচে পড়া ভিড়। কারণ দোকানে বসে আছে সাদা রঙের থ্রিপিস পরা তিস্তা। হাতে তার মাধ্যমিকের সাহিত্য কণিকা বই, বাংলা বলেই জানি যাকে। খুব মনোযোগ দিয়ে পড়ছে বইটা। তার দোকানের সামনে যে অগণিত মানুষের ঢেউ, সেটা যেন সে দেখেও দেখছে না। মানুষগুলো কি আর ভালো কাজে ভিড় জমিয়েছে? তারা তো কৌতূহল মেটানোর জন্য ভিড় জমিয়েছে। এদের দেখেও কি লাভ? ক্যাশ বাক্সে কি আর লক্ষ্মী আসবে? গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে তিস্তার লজ্জাহীন কাজের কথা। মানুষ তো অর্ধেকে আসছে, কথা সত্যি কিনা সেটা যাচাই করে চক্ষু সার্থক করতে। আর তো ভালো লাগে না। এত ভিড় করার কোনো মানে আছে? এগুলোর কি খেয়ে কাজকর্ম নেই নাকি? তিস্তাকে এর আগে কখনোই দেখেনি আজও। তিস্তার ধৈর্যের বাঁধ ভাঙলো। বইটা বন্ধ করে উঠে দাঁড়ালো। ভিড়ের মাঝে তখন মানুষের কানাকানি চলছে। কেউ বা বাজারের পণ্যের মতন তিস্তাকে ক্রয় করা যায় কিনা সেই ছক কষতে ব্যস্ত। হাতের বইটা শব্দ করে ক্যাশ বাক্সের উপর রেখে উচ্চস্বরে বলল, কি সমস্যা আপনাদের? কি চাই এখানে? কিছু লাগলে নেন, না হয় পথ ছাড়ুন। এবার যেন মানুষগুলো কথা বলার সুযোগ পেল। বৃষ্টি হেসে একজন বলল, এই দোকানে তোরই খালি ভাল লাগছে, তোরই কিনতে চাই। বড়া বাজারে এ ব্যবসা করতে নামছস নাকি? তিস্তা খানিকটা থমকে যায়, কিন্তু দমে যায় না। সে তো তৈরি হয়েই এসেছে এসবের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। বাড়িতে যেভাবে ঘরের মানুষের সাথে লড়ে আসলো, বাইরে পারবে না। দাদির কুৎসিত কথা দাদিকেই ফিরিয়ে দিয়েছে। মাও আজ এই প্রথম দাদির সাথে উচ্চস্বরে কথা বলছে। দাদি চুপ হয়েছে। এখন চুপ হওয়ার পালা এদের।
তিস্তা একটু আগের কথাটা একদম গায়ে মাখেনি, ভাব করে বলল, ও মা, মানুষ বুঝি বিক্রি করা যায়? তবে না হয় তোমার ঘরের মা, বোন, বউ, মেয়েকে আগে বিক্রি করো। ভীষণ সমাগম চুপ হয়ে যায়। কিছু মানুষ তো তাজ্জব বনে যায় তিস্তার হাবভাব দেখে। এই মেয়েটার এখনো এত তেজ! যে লোকটা তিস্তাকে খারাপ কথা বলেছে সেও আবার তেড়ে এসে বলল, এই এই তোর মতন আমার ঘরের মাইয়া বউ বেহায়া নাকি? না বাজারের ছেলে মেয়ে, নষ্ট মেয়ে মানুষ, আবার আমার বাড়ির ছেলে মেয়ের সাথে নিজের তুলনা দেশ। তোর কাছ থেকে কেউ কিছু কিনবো না। মাইয়া মানুষ হইয়া গাঞ্জার হাড়ে বসোস, আবার এত কথা। রীতিমতো মানুষ আরো বেশি জড়ো হয়ে গেল। তিস্তা কণ্ঠে তেজ রেখে বলল, চাচা, মানুষ কথাটা তো সবার জন্যই প্রযোজ্য। ছেলে মেয়ে সবাই মানুষ, কিন্তু আমাদের সমাজ মানুষ শব্দটি কেবল ছেলেদের জন্যই ব্যবহার করে। আর মানুষ শব্দটির আগে খুব সপ্তপর্ণে মেয়ে নামক শব্দটি যোগ করে মানুষ নামক জাত থেকে আলাদা করে দেয় নারী জাতটাকে। কেবল মেয়ে নামক বিশেষণটি যোগ করে মেয়েদের চরম দুর্বল জাত হিসাবে প্রকাশ করে। যদি আলাদা করতেই হয় তবে পুরুষ জাতদের মানুষ শব্দটির আগে ছেলে বিশেষণটি কেন যোগ করা হয় না? তবে মানুষ কি শুধুই পুরুষরা? নারী কেবল এক অসহায় জাত হয়েই থাকবে? নারীরা কখনো ঝলমলে চকচকে মানুষ হতে পারবে না? নারীরা কেবল মেয়ে মানুষ হয়েই থাকবে? বিশেষণটির এমন সৎ ব্যবহার বুঝি আমাদের সমাজের চেয়ে ভালো কেউ করতেই পারবে না। আজ মেয়ে বলেই আমি সবটা সহ্য করার পরেও দোষীর কাঠ গড়ায়। ঘরে খাবার নেই চাচা, আজ পরিবারের মানুষের মুখে খাবার তুলে দিতে চেয়েছি মেয়ে হয়ে, সেটাই কি অপরাধ? আমায় কিনবেন চাচা? আপনার মেয়ের বয়সী তো আমি এসব বলার আগে ওর কথা মাথায় এলো না? আমাদের মাঝে তো তফাৎ নেই নাকি? আপনার ঘরের মেয়েরাই কেবল মেয়ে আর আমরা কোনো পণ্য? একদম চুপ। পুরো জনসমুদ্রের ঢেউ। নীরব কথার বিস্ফোরণ যে সবার গহীনে কতটা স্পর্শ করেছে তাই বিস্ফোরণ না দেখলে বোঝাই যেত। ভিড় ঠেলে নেপাল ঠাকুর তিস্তাকে দোকানের সামনে এলো। ভীষণ মমতাময় কণ্ঠে বলল, তিস্তা, আমারে আধা কেজি চিড়া দাও, সাথে 1 খণ্ড গুড়ও দিও। তিস্তার চোখে উপচে পড়া জলগুলো তিস্তা ঝরতে দেয়নি। হাসি মুখে সে নেপাল ঠাকুরকে চিড়ে গুড় দিল। তার বিনিময়ে নেপাল ঠাকুর মূল্য পরিশোধ করলো। আর কেউ দাঁড়ালো না দোকানের সামনে ভিড় করে, যে যার মতন নিজের গন্তব্যে পা বাড়ালো। নেপাল ঠাকুর প্রাণ ভরে তিস্তাকে আশীর্বাদ করলো। এই তিস্তা কি কেবল তিস্তা? এই তিস্তার মাঝে আছে তার চঞ্চল ভ্রমরী, সব বাবা মায়ের কন্যা। নেপাল ঠাকুর যেতেই তিস্তা ছোট্ট শ্বাস ফেলে টুলটাতে বসে পড়ল। মনে পড়ল সকালের কথা। দাদি তাকে যখন বলল সে নোংরা মেয়ে, ছেলের খাতায় যেন নাম লেখায়, তখন তিস্তা হিংস্র বাঘিনীর ন্যায় খেপে গেল। চোখগুলো ঘৃণায় লাল হয়ে গেল। একদলা থুতু উঠানোর মাঝে ফেলে বলেছিল, তোমার কথার ধরনে আমার ঘৃণা হচ্ছে দাদি। তুমি তো মেয়ে, নিজের নাতনিকে এমন কথা বলতে বিবেকে বাঁধলো না? দাদিও দ্বিগুণ রেগে গেল। তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, এমন এক কথা দু কথায় দাদির ভাষা শৈলী খারাপ হলো। অবশেষে দিক না পেয়ে তনয়া বেগম মেয়ের হয়ে কথা বলেন। সকালের কথা ভাবতেই তিস্তার শরীরে আবার ঘিনঘিন ভাবটা জেগে উঠল। কিছুক্ষণ মন থাকতেই মনে পড়ল আরো দরকারি একটা কথা। আজ তো মাস্টারমশাইয়ের বিয়ে। মানুষটা আর তার আছে তো? বিয়েটা আমি করব না মা। কিছুক্ষণ পর সে ছেলের বিয়ে। সে ছেলের মুখের এমন কথা শুনেও আশ্চর্য হয় না বর্ষা বেগম। মুখে আগের ন্যায় গাম্ভীর্যতা জড়িয়ে রেখেই বলল, এখানে তোমার অনুভূতির দাম আমি দিতে পারছি না। কেন মা, আজ আমার চেয়েও আপনার জেদ বড় হলো? ছেলের প্রশ্নে খানিকটা ব্যথিত হলো বর্ষা বেগম, কিন্তু প্রকাশ করলেন না, বরং ক্ষীণ স্বরে বললেন, আমার জেদ না এটা, ধরতে পারো শেষ ইচ্ছে। আপনার শেষ ইচ্ছে আপনার ছেলের জীবনটা শেষ করতে পারে, তা জানেন তো? কাউকে বাঁচাতে মাঝে মাঝে নিজের শেষ হলে ক্ষতি কি?
মায়ের প্রশ্নে অবাক হলো প্লাবন। মা তো বেশ ছেলে ভক্ত, তবে আজ ছেলে শেষ হওয়াটা মায়ের শরীরে লাগছে না। ভাগ্য কি তবে অন্যরকম খেলা খেলবে? বিষাদিনী খুব যত্নে নিজের ব্যাগটা গুছিয়ে নিল। এই বাড়িতে আজই তো তার শেষ দিন, এরপর সে চলবে সুখের ঠিকানায়। বিলাসিনীটা ভালো থাকতে পারবে তো? অবশ্য বিলাসিনী খুব বুদ্ধিমান, সে নিজের ভালো থাকাটা খুঁজে নিবে। সবাই কি আর বিষাদিনীর মতন বিষাদপ্রেমী হয়? গতকাল বিকেল অবধি বাজারে ছিল তিস্তা। বেচা কেনা খারাপ হয়নি, অনেকে তার থেকে নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনেছে। সন্ধ্যের পর ক্লান্ত হয়ে বাড়ি এসে ঘুমিয়ে গিয়েছিল। এখন ভোর, চারপাশে সদ্য আলো ফুটেছে। তিস্তা তখন বেঘোর ঘুমে। তনয়া বেগম বাড়ির থেকে ছুটে এলেন, তিস্তাকে ধাক্কা দিয়ে ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, তিস্তা, তাড়াতাড়ি ওঠো, গ্রামে যে এক নতুন ঘটনা ঘটেছে। তোমার মাস্টারমশাই যে গ্রামে আসছে, সাথে তার নতুন বউ। হঠাৎ ধাক্কায় ধরফড়িয়ে উঠে তিস্তা। ঘুমিয়ে থাকা মস্তিষ্কের বোধগম্য হয় না মায়ের আচরণ। ভীত কণ্ঠে সে বলল, কি হয়েছে আম্মা? তনয়া বেগম শাড়ির আঁচল দিয়ে চোখের কোণের অশ্রু মুছলেন, অসহায় কণ্ঠে বললেন, তোমার মাস্টারমশাই যে গ্রামে আসছে, সাথে তার নতুন বউ। তিস্তা কিছুটা সময় নেয় কথাটা বোঝার জন্য। কথাটা মস্তিষ্ক অবধি যেতেই বিদ্যুৎ খেলে যায় তার শরীরে। কেবল কানে আর মস্তিষ্কে একটা কথাই বাজছে, মাস্টারমশাই গ্রামে ফিরেছে নতুন বউ নিয়ে। তিস্তা চুপ রয়, নিয়ে যাওয়া কণ্ঠে বলল, তবে কি সব ছিল মিছে কলরব? জানিস তিস্তা, বকুল ফুলের মতো ঘ্রাণ আসছিল ওই শহুরে বউটার গা থেকে। এত দারুণ ঘ্রাণ আমি এর আগে কখনো কোথাও পাইনি। কি সুন্দর তোরে দেখতে। এমন মেয়ে পুরো গ্রাম খুঁজলেও পাবি না। এর জন্যই বুঝি মাস্টার মশাই ভুলে গেল গ্রামের তিস্তাকে। নিজের বান্ধবী বকুলের কথায় তিস্তার হৃদয় কোণে রক্তক্ষরণ হলো। সেই সকালে মাস্টারমশাই এসেছে, কিন্তু তিস্তা ঘর থেকে বের হয়নি এ অবধি। না গিয়েছে মাস্টারমশাইয়ের কাছে ছুটে, হাত পা সব যেন বাধা পড়ছে অদৃশ্য শিকলে। এখন তেজস্বী দুপুর পরিবেশ। মাস্টারমশাইয়ের খবর নিয়ে বকুলি এসেছে তিস্তার কাছে। গ্রামে তো যেন উৎসব লেগেছে। সবার শখের মাস্টারমশাইয়ের শহরে বউ এসেছে, সেটা কি কম আনন্দের? তিস্তা কিছু পরিমাণ সময় মনোক থেকে বিধ্বস্ত কণ্ঠে বলল, বউ বুঝি অনেক সুন্দর? তোর সাথে কথা বলেছে? গম্ভীর হবে শহরের মেয়ে, তাই না? না না, তার আচরণ যেন মাখনের মতো। সবার সাথেই হাসি মুখে কথা বলেছে, কোনো অহংকার নেই। আমার সাথেও কথা বলেছে। তা বকুলের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। তার বেহায়া মন যে বারবার ছুটে যেতে চাচ্ছে মাস্টারমশাইয়ের কাছে, কিন্তু নারীর শরীরের আত্মমর্যাদা যেতে দিচ্ছে না তিস্তার কিশোরী শরীরটাকে। নারীর যদি আত্মসম্মানই না থাকে, তবে সে পথে ধুলো হয়ে কেবল পথতলে গড়াগড়ি খাবে। বকুল কিছুক্ষণ বান্ধবীকে বুঝিয়ে বাড়ির পথে রওনা হলো। তাকেও তো আজ দেখতে আসবে ছেলের বাড়ির লোক। কারো প্রিয় মানুষ হারাচ্ছে, কারো বা স্বপ্ন। ব্যথা তো কোনোটাতেই কম না, তবে কাকে দেখাবে সে ব্যথা? হারানো জিনিস কি আর ফেরানো যায়? তিস্তা তো চরিত্র হারাইছে, গ্রামের লোক তো তার নাম কলঙ্কিনী রাখছে। পাশের বাড়ির চাচির এমন কথা শুনে সামান্য থমকে গেল প্লাবন। বর্ষা বেগম ব্যাগ থেকে জামা কাপড় গুছাচ্ছিলেন। কথাটা শুনে তিনি অবাক হলেন। অবাক নয়নে ছেলের দিকে তাকালেন। প্লাবন কেবল ব্রু কুচকালো। সেও হালকাভাবে কথাটা শুনেছে, তবে কথাটা কতটা ঠিক? অবাক নয়নে মায়ের দিকে তাকায়। মাও তো শুনেছে একই কথা। তবে কি বড় কোনো বিপদ হয়েছে তিস্তার? আসছে পর থেকে এ অবধি মেয়েটাকে দেখেনি। অন্যান্য বার দু একদিনের জন্য সদরে গেলেই মেয়েটা স্টেশনে অপেক্ষা করত, তবে আজ কেন ঘরের দ্বার অবধি এলো না? তবে কি মেয়েটা ভুলে গেছে অভ্যেসগুলো, নাকি বদলে গেছে? প্লাবনকে চুপ থাকতে দেখে বর্ষা বেগম জানার আগ্রহ প্রকাশ করার সুযোগ পেল। হাতের জামা কাপড় আলনার মাঝে রেখে বিস্মিত কণ্ঠে বলল, আহা, তারপর মেয়েটার কি হলো? বর্ষা বেগমের প্রশ্নে চাচিও যেন মজার কিছু বলার সুযোগ পেল, তাই রসিয়ে রসিয়ে বলল, 5 দিন ধরে ওরে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ওর সাথে আরেকটা মেয়েও উধাও হয়েছিল গ্রাম থেকে। ওই যে গ্রামের শেষের মাথায় বাড়িটা আছে না, তাদের বাড়ির মেয়ে। ওরে পরিবারের ওরে পরের দিনই পরিত্যক্ত ক্ষেতের মাঝখানে পাইছিল মরা অবস্থায়, কিন্তু তিস্তারে পাওয়া যায় নাই। পরে 5 দিন পর সৌভাগ্য কাছারি বাড়ির বাগানে পাওয়া গেছিল। কি অবস্থা ছিল তখন মাইয়াটার! এর আগে ওর বাপের সাইকেলটা খাদে পইরা পা ভাঙ্গিয়া গেছিল। মাইয়াটা তখন দোকানে বসা শুরু করছিল। মাইয়া মানুষ হলো মিষ্টি, তা করে ঢাইকে রাখা লাগে। ভরা বাজারে খোলা মিষ্টি দেখলে বেডাগুলো তো নজর পইরেই যাইব, লোভ লাগবই। এক হিসেবে নিজের ইচ্ছায় নষ্ট হয়েছে। কেন মেয়ে হয়ে সংসারের হাল ধরতে চাওয়াটাই কি ভুল ছিল খালা? মেয়েটার বাবা অসুস্থ হওয়ার পর নিশ্চয়ই বাধ্য হয়ে বাজারে বসতে হয়েছিল মেয়েটাকে, তাই না? কেউ কি যে সে লোভের শিকার হতে চায়? ভীষণ গম্ভীর কণ্ঠে সামান্য ভড়কে গেল মহিলাটা। মা, এ যে মাস্টারমশাইয়ের নতুন বউ। প্লাবন পুরো থম মেরে গেছে। তার ছোট্ট মানবীর উপর এত কিছু বয়ে গেছে, সে টেরও পায়নি। গত 2.5 বছর যে মেয়েটাকে আগলে রেখেছিল, তার 1 মাসে এত বিধ্বস্ত অবস্থা। মহিলার কথার ধাঁচে তো খুব ভালো করে বোঝা যাচ্ছে গ্রামের মানুষের প্রতিক্রিয়া। মেয়েটা একটু ভালো নেই। তবে চাচি তখন ভড়কে যাওয়া কণ্ঠে আমতা আমতা করে বিষাদিনীর উদ্দেশ্যে বলল, আরে না না নতুন বউ, তুমি আমারে ভুল বুঝতেছ। কিন্তু তুমি ভাইবা দেখো, মাইয়া হইয়া কি বেটা গভীরে যাওয়া উচিত ছিল? বিষাদিনী তার সদ্য ধুয়ে আসা মুখটা মুছতে মুছতে বলল, মানলাম সে বাজারে বসাতেই তার সাথে এমন হয়েছে। আপনাদের বাসায় তার বাজারে বসা কাজটা অনুচিত ছিল। আচ্ছা, সে যদি বাজারে না বসতো তবে তার ঘরের রেশন কি আপনারা দিতেন? যে উদ্যম ইচ্ছে নিয়ে কথা শুরু করেছিল মহিলা, সে উদ্যমটা আর নেই চাচির ভিতরে। শরীরে মেয়ের সাথে কথা বলে পারবে না। আজকালকার মেয়ে ছেলে তর্ক করতে পারলে যেন জিতে যায়। এরা কি আর ভালো মন্দ বুঝে? প্লাবন উঠে দাঁড়ালো। না, এখন এখানে বসে থাকাটা বোকামি। এমনিতেই অনেক কিছু বোধ হয় হারিয়ে ফেলেছে। এখন যতটুকু আছে তাই আগলে ধরতে হবে। প্লাবনকে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়াতে দেখে পিলে চমকে উঠে বর্ষা বেগমের উৎকণ্ঠিত কণ্ঠে বলে, কই যাও আব্বা, কই যাও? ভুল সময়ে মায়ের এমন অবুঝ প্রশ্ন শুনে অবাক হয় প্লাবন। সাথে মাথায় ভোতার রাগে অনুভূতিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। মাই তো তাকে কত নাটক করে ওই শহরে আটকে রেখেছিল। না হয় এত বড় ক্ষতি আদৌ হতো? ছোট্ট মেয়েটার উপর দিয়ে এত ঝড় বইতো? প্লাবন মায়ের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। গটগট পায়ে বেরিয়ে গেল। বর্ষা বেগমের খানিকটা মনক্ষুণ্ণ হলো। ছেলেটা তার এমন ছিল না। যেদিন থেকে তিস্তা নামক মেয়েটার সাথে দেখা, সেদিন থেকেই ছেলেটা বদলে যায়। তাই তো মেয়েটাকে দুচোখে সহ্য হয় না তার। বিষাদিনী বর্ষা বেগমের মনোভাব বুঝে শীতল কণ্ঠে সান্ত্বনার স্বরে বলে, পুপিমণি, এত উত্তেজিত হচ্ছেন যে? প্লাবনদা কি ছোট্ট মানুষ? সে যা করবে বুঝে শুনেই করবে। বর্ষা বেগমের ভয় হয় ছেলেটার যা তিস্তা ভক্ত, নষ্ট মেয়েকেই না আবার দুর্বলতা দেখিয়ে ফেলে। ভয়ে মায়ের প্রাণ আতঙ্কিত হয়। আকুতি ভরা কণ্ঠে সামনের মেয়েটার কণ্ঠে বলল, তুমি আমার ছেলেটাকে একটু বেঁধে রেখো মা। আপনার ছেলে কি ভাদন মানবে পুপিমণি? আর না আমি কারো জীবনে শিকল হয়ে থাকি। একটু ধৈর্য ধরুন, ভালো কিছু হবে। সামনে মেয়েটার উদ্দেশ্যে বলল। বর্ষা বেগম খাটের এক কোণে বসে পড়ে। বিষাদিনী মেয়েটা এত ছন্নছাড়া কেন? একজনের নারী তো পারে একজন পুরুষকে বাঁধতে, তবে মেয়েটার এত অনীহা কেন বাঁধছে? বিষাদিনী তার জন্য বরাদ্দ করা রুমটাই চলে গেল। জানালার রং উঠে যাওয়া লোহার দিকে মাথা ঠেকিয়ে বসে থাকে।
জানালার বাহিরের জায়গাটায় একটু গাছপালা বেশি। শুকনো পাতা জানালার বরাবর পুকুরটাতে আসছে। শুকনো পাতা জানালার বরাবর পুকুরটাতে ভাসছে। পুকুরের পানিগুলো ভীষণ চকচক করছে মধ্যাংশের সূর্যের তাপে। বিষাদিনী বেশ আকর্ষণ অনুভব করে সেই দৃশ্য দেখে। আজকাল তার বিষণ্ণতা বোধ হয় না। তার আজকাল ভব ঘুরে হতে ইচ্ছে হয়। বাঁধন তো আর সবার জন্য না। বিষাদিনীর মনে ভাবনার উদয় হয়। মূর্ছে যাওয়া হৃদয়টা ছন্ন পাতে। কেউ কেউ উড়ে গেলে কেউ কেউ মুক্তি পায়। পরক্ষণে মনে হলো, বাহ, দারুণ তো। মোটা কালির দোয়াত নিয়ে সাদা চকচকে কাগজে লিখে ফেলে ছন্দখানা, সাথে মিশিয়ে দেয় বিষাদ। বিষাদিনী হয়ে বিষাদ লেপন করবে না, তা কি হয় ছন্দ ছাড়া? ছন্দখানা জলজল করছে। দারুণ হাতে লেখা দিয়ে বিষাদিনী লিখে ফেলে ব্যথাময় কয়েকটা শব্দ। শিকল আমি নাহি হলাম, নাহি বা কাটলাম তার ডানা। আমি ফাঁকি রঙিন রঙ্গহীন বলে, রঙিন পাখি কি উড়তে মানা? কবিতার 2 লাইন লিখে কাগজটা ছিঁড়ে ফেলে দেয় ছড়া পাতার মাঝখানে। কেউ জানবে না সে যে মানুষকে উঠতে দিতে চায়। কেউ না জানুক শক্ত খোলসের আড়ালে কোমলতা। জেনে গেলেই তো জ্বালিয়ে যাবে। আজ আকাশে চাঁদ নেই, ভীষণ আধার চারপাশে। সারাদিন ঘর থেকে বের হয়নি তিস্তা। মাস্টার মশাই দেখা করতে এসেছিল, কিন্তু সে বের হয়নি। মাস্টার মশাই তো তার মানুষ না এখন। মাস্টার মশাই হলো পরমানুষ। পরমানুষের প্রতি মায়া বাড়িয়ে কি লাভ? শূন্যই যার ফলাফল। হঠাৎ জানালার পাশে খুব ধীরে শব্দ হলো। তিস্তার সামান্য চমকে গেল। সে উবুর হয়ে শুয়েছিল এতক্ষণ। তার পায়ের দিকে দক্ষিণ বরাবর জানলা দিয়ে শব্দটা হলো। তিস্তার সামান্য ভয় পেয়ে গেল। চমকে উঠে জানালার দিকে তাকাতেই দেখলো বাক্সবন্দি সুখ একটা দারুণ রাজকীয় বয়ামে ভরা জোনাকি পোকা। তিস্তার কলিজাটা সামান্য সলাৎ করে ওঠে। পুরনো সুখ নতুন করে নতুন রূপে তার জানালায়। মধুসখী এখন জলে পরিপূর্ণ। একটু আগে চাঁদ ছিল না গগনে, কিন্তু এখন যেন ভরা পূর্ণিমা। চাঁদের যেন যৌবন উপচে পড়ছে। পরিবেশেও এখন একটা মুগ্ধতা কাজ করছে। এতদিন পর একটু দেখতে পাওয়ার তৃষ্ণায় আচ্ছাদিত মানব মানবী যে আজ মুখোমুখি। এতদিন পর তৃষ্ণার সমাপ্তিতে প্রকৃতি মাঝেও যেন আনন্দের ঢেউ। মধুসখীর ঘাটে বসে আছে তিস্তা, তার সাথেই কিছুটা দূরে বসে আছে মাস্টার মশাই। দুজনেই চুপচাপ। কত আকুতি মিনতি করে অবশেষে তিস্তাকে এ ঘাট অব্দি এনেছে প্লাবন। আর নয় দূরত্ব, এত কাছে থেকেও সে দূরত্ব মানবে না। তিস্তা হাঁটুর উপর মাথা রেখে জলের দিকে তাকিয়ে আছে। তাকায়নি মাস্টার মশাইয়ের দিকে। সে কঠিন হতে চাচ্ছে। যতটা কঠিন হলে মাস্টার মশাইয়ের থেকে মুখ ফেরানো যায়, ঠিক ততটা কঠিন। মুখ না হয় ফেরানো যায়, কিন্তু হৃদয় কি আদৌ ফেরানো সম্ভব? মুখ না বলেই তো এত রাতে মানুষটার সাথে চলে এসেছে এত দূর। হৃদয় তো চায় মানুষটার সান্নিধ্য। বোকা হৃদয় কি আর কাঠিন্যতা বোঝে? নীরবতা ভাঙল প্লাবন। ক্ষীণ স্বরে ডেকে উঠল, তিস্তা। তিস্তার শরীরের ভিতর হিমশীতল স্রোত বয়ে গেল। এই তো তার ভিতরে রাজ্যের প্রশান্তি। এতদিনের দহন যেন এক নিমিষে হাওয়ায় মিলিয়ে গেল। তিস্তা মনে মনে আওড়ালো, ভালোবাসার মানুষ। তিস্তার কোনো সারা শব্দ না পেয়ে প্লাবন এগিয়ে এলো। তিস্তার হাতটা বিনা সংকোচে নিজের হাতের ভাঁজে নিয়ে বেশ আদুরের স্বরে বলল, মান করেছিস নাকি রাগ? তিস্তার মন আহ্লাদ পেয়ে যায়, কিন্তু তিস্তা তাদের আহ্লাদের মূল্য দেয় না। নিজের বাঁ হাতটা টান দিয়ে ছড়িয়ে নেয় মাস্টারমশাইয়ের হাত থেকে। কয়েকটা অমলিন শব্দ উচ্চারণ করে বলে, আমি নষ্ট মেয়ে মানুষ, পাপ লেগে যাবে। কয়েকটা শব্দগুচ্ছ ক্ষত বিক্ষত করে প্লাবনকে। সব সময় কি ছুরি লাগে আঘাত করতে? বাক্যের আঘাত যে কি ভয়ঙ্কর! ছুরিও মাথা নত করবে নির্দ্বিধায়। আহত দৃষ্টিতে তাকিয়ে প্লাবন করুণ স্বরে বলল, চাঁদের কি কলঙ্ক লাগে? যতই লোকে তারে কলঙ্কিনী বলে, তুই তো আমার চাঁদ। আচ্ছা,
তা এ আকাশে তো দুটি চাঁদ ওঠে না। তবে মাস্টারমশাইয়ের হৃদয়ের মাঝে দুই চাঁদের আনাগোনা যে। আবার আবার মেয়েটা তাকে ক্ষত বিক্ষত করলো। বড্ড বড় হয়ে গেল নাকি সে? আজকাল কথা বলতেও ভাবে না যে, নাকি হৃদয়ের কোমলতা জমে পাথর হয়ে গেছে। নিজেকে ধাতস্থ করে প্লাবন তিস্তার হাতটা আবারও টেনে নিতে চায়, কিন্তু তিস্তা হাতটা দ্বিগুণ শক্ত রেখে বলল, যখন এই হাতটা আপনাকে প্রয়োজন ছিল তখন তো ছিলেন না, তবে আজ কেন? আজ তো তার কিছুই নেই, সব হারিয়েছে সে। তবে আজ কেন তাকে ধরতে আসছেন? শূন্যতা ধরে লাভ নেই। এর চেয়ে নতুনে যেমন মত্ত হয়েছেন সেখানেই তেমন থাকুন। প্লাবনে এবার রাগ হলো। মেয়েটা তাকে কথাই বলতে দিচ্ছে না, এক একটা জবাব দিয়ে তাকে চুপ করিয়ে দিচ্ছে। প্লাবন এবার জোর করে আঁকড়ে ধরল তিস্তার হাত, শক্ত কণ্ঠে বলল, চর চিনিস, ভালো ব্যবহার করছি তাই ভালো লাগে না, তাই না? আমি কি ইচ্ছে করে হাতটা ছেড়েছিলাম? নিতান্তই বাধ্য হয়ে তোকে ছেড়ে দূরে যেতে হয়েছে। আবার তোর টানে ফিরে এসেছি তো আমি? আসিনি। শুধু তোর জন্যই তো আমার এই বেহাল দশা। তোর বিরহে প্রতিনিয়ত মরছিলাম। বুঝেছিলি সেসব তুই? নিজের অভিমান অভিযোগ আমার উপর ছেড়ে দে, কিন্তু একদম তিক্ততা দিবি না। মেরে ফেলবো, একদম মেরে ফেলবো। বেশি বড় হয়েছিস। মরেই তো গেছি, আর কি মারবেন? মৃত আত্মা নিয়ে তবুও তো ছিলাম আপনার অপেক্ষায়, কিন্তু আপনি আমায় আরো দারুণভাবে মেরে ফেললেন। মুখে যদি ফিরিয়ে নেওয়ার ছিল তবে অপেক্ষা করতে কেন বলেছিলেন? প্লাবন কার বিলম্ব না করে জড়িয়ে ধরল তিস্তাকে। মধুসখী সাক্ষী হলো দারুণ মুহূর্তে। নীরব চারপাশে হঠাৎ কান্নার শব্দ ভেসে এলো। তিস্তা কাঁদছে। এতদিনের অভিযোগ অভিমান সব উজাড় করে দিয়ে বলল, কেন শহুরে বউ নিয়ে এলেন এখানে? আমাকে মেরে ফেলার জন্য, তাই না? কোনো ছোট কিশোরীর মনে এমন অনুভূতির সৃষ্টি করেছিলেন কেন? ছোট কিশোরীর মনে এমন অনুভূতি সৃষ্টি করেছিলেন শেষমেশ অনলে পুড়িয়ে মারার জন্য, তাই না? তিস্তার মাথায় আদুরে হাত বুলিয়ে শান্ত স্বরে প্লাবন উচ্চারণ করলো ভয়ঙ্কর সুখকর বাক্য, বিয়েটা হয়নি। তুই ছাড়া এই প্লাবনের সাথে আর কাউকে মানায় বল? তিস্তা যেন ভুল কিছু শুনে ফেলেছে বোধ করলো। অবাক কণ্ঠে বলল, ওরা যে বলল শহুরে বউ এসেছে, তবে? প্লাবন তিস্তার কেঁদে ঢোল হয়ে চোখ মুখ মুছিয়ে দিয়ে বলল, ওরা না বুঝেই তো লাফিয়েছে, আর বাকিটা আমার মায়ের জন্য বোঝাতে পারিনি। বিয়েটা হবে হবে করেও শেষ মুহূর্তে হয়নি। কেন? বিষাদিনী, মানে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সেই মেয়েটার জন্য ও শেষ মুহূর্তে এসে বলল ও নাকি এখন বিয়েটা করবে না। আগে ও আমাদের গ্রামে আসবে, তারপর এখানে এসে বিয়েটা করবে। তিস্তা প্রথম কথাটা অবাক হয়ে শুনলেও পরের কথাটাতে বিষণ্ণতা ভর করে। আজ হোক কাল হোক বিয়েটা তো হবেই। আবারও অভিমান বাঁধে মানবীর মনে। শক্ত কণ্ঠে বলে, ও তবে বিয়েটা একেবারের জন্য বন্ধ হয়নি। বিয়েটা তবে শেষ পর্যন্ত হবে। আজ না হোক কাল একদিন তো আপনার ঘরে বউ হয়ে ওই মানুষটা আসবেই। তবে আর মায়াবাড়ি কি লাভ? বিয়েটার হবে না। একবার যেহেতু আমি তোর কাছে অবধি এসেছি, বিয়েটা আর করছি না। তুই বিহীন আমি তো অসম্পূর্ণ। কিন্তু আমি যে এখন পচে গেছি, শুনেছেন তো? বড্ড দেরিতে এলেন যে। প্লাবনীর ধৈর্যের সীমা আর বাদ মানল না। মেয়েটাকে সত্যিই শাসন করা দরকার। তৎক্ষণাৎ চর বসিয়ে দিল তিস্তার গালে। রুক্ষ কণ্ঠে বলল, বেশি বুঝতে শিখেছিস আজকাল, জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলবো। অহেতুক কথা বলার জন্য এটা থাকার প্রয়োজন নেই। তিস্তা এবার জড়িয়ে ধরলো মাস্টার মশাইকে। ভীষণ গভীরভাবে আগলে নিল প্রেম পায়রাকে। এই তো মাস্টার মশাই তার, মাস্টার মশাই তো তার গায়ে কালি লেপন করে নি। তবে গ্রামের মানুষের কথায় কি আসে যায়? বিষাদিনীও আজ চন্দ্র বিলাস করছে। জানালার লোহার মরচে পড়া শিকটা ধরে তাকিয়ে আছে এক দৃষ্টিতে সাদা কালো ছবিটার দিকে। এই তো তার প্রাণীর মানুষ, এই তো তার না হওয়া আপন মানুষ। ছবিটাতে হাত বুলিয়ে যায় বিষাদিনী। কোকড়া কোকড়া চুল, মুখ ভর্তি ঘন দাড়িওয়ালা সুপুরুষটির ভিতরে কি জাদু আছে সে জানে না। তবে মানুষটির শূন্যতা তাকে পোড়ায়, ভীষণ পোড়ায়। মানুষটি তো আর তার না। সৃষ্টিকর্তা যদি তার জন্য মানুষটাকে নাই বানিয়েছিলেন,
তবে মানুষটার প্রতি মায়া জন্মাতে দিয়েছিল কেন? সৃষ্টিকর্তার বুঝি দারুণ লাগে কাউকে পড়তে দেখে? বিষাদিনী খাতা নেয়, গোটা গোটা অক্ষরে লেখা। বরাবরের ন্যায় ছিঁড়ে ফেলে কাগজটা, ছুঁড়ে ফেলে শুকনো পাতার মাঝে। মানুষ জানবে না বিষাদিনীর আর্তনাদ, কেবল শুকনো পাতাগুলো জানবে প্রেম বড় জ্বালাময়। বিষাদিনীর ছবিখানা জড়িয়ে ধরে বক্ষ মাঝে। গভীর রাতে সবারই তো প্রিয় মানুষ সাথে তা আছে, শুধু তফাৎ একটাই, কারোর সাথে কেবল স্মৃতি হয়ে, কারোর কাছে বা রক্ত মাংসের মানুষ হয়ে। তিস্তার প্লাবনের নীরবতার মাঝে হঠাৎ ঝোপ থেকে শব্দ হয়। ভয় পেয়ে যায় তিস্তা, কেউ তাদের দেখে ফেলবে না তো? প্লাবনও খানিকটা চমকে যায়। কতগুলো পায়ের শব্দ হয়, তিস্তা ছিটকে যায় প্লাবন থেকে। এই চাঁদনি রাত কি আবার ভয়ঙ্কর অমাবস্যা আনবে তার জীবনে? মানুষগুলোর পায়ের শব্দ আরো নিকটে শোনা যাচ্ছে, সাথে তরতর করে ঘামছে তিস্তা। নতুন কালরাত্রি যোগ হবে কি তার জীবনে? নতুন কালরাত্রি যোগ হবে কি তার জীবনে? ধীরে ধীরে খুব নিকটে আসা পায়ের শব্দগুলো আবার ধীরে ধীরেই যেন হাওয়ায় মিলিয়ে গেল। তিস্তা তো ভীষণ রকমের ভয়ে মরতে গিয়েছিল। তার না হয় আগে থেকেই কালি লেপন করা চরিত্রে, কিন্তু মাস্টারমশাই তো শুদ্ধ পুরুষ, সম্মানিত মানুষ। তার শরীরে কালিটা যে ভীষণ বিদঘুটে লাগত। মানির অসম্মান অপেক্ষা মৃত্যু শ্রেয়। পায়ের শব্দগুলো একটু দূরে চলে যেতেই প্লাবন উঠে দাঁড়ালো। তিস্তা কিঞ্চিত ঘাবড়ে গেল। প্লাবনকে উঠতে দেখে থতমত খেয়ে গেল। উৎকণ্ঠায় মুখ থেকে উচ্চারিত শব্দগুলো জোরে বের হলো। অগোছালো শব্দগুলো আকুতি করে বলল, যাবেন না কোথাও, আমার ভীষণ ভয় করছে। প্লাবন শীতল চোখে তাকালো। মেয়েটা এত বাতাস থাকা সত্ত্বেও কেমন ঘামছে। ভয় পেয়েছে কি বেশি? প্লাবন আদুরি হাতে স্পর্শ করলো তিস্তার মাথায়। খুব যত্নে হাত বুলিয়ে নিবিড় ভরসায় বলল, আমি আছি তো, ভয় কিসের? আমি আছি তো কথাটি যেন তিস্তার ভয়কে গোড়া থেকে উপড়ে ফেললো। সে শান্ত হলো, বন্ধ হলো তার উৎকণ্ঠা। তার নিজের মানুষটা আছে তার সাথে, তবে চিন্তা কিসের? তিস্তা শান্ত হতেই প্লাবন ছুটে গেল, শব্দবিহীন পায়ে দৌড়ে গেল। তিস্তা তখনও নীরব চোখে চেয়ে রইল জলের দিকে। চাঁদের আলোয় আজ স্নান করছে জল। মধুসখী কি সুন্দর, এত আকর্ষণীয়! এই সুন্দর মধুসখী বুঝি জমিদারের প্রাণভোমরা প্রিয় অর্ধাঙ্গিনীকে কেড়ে নিয়েছিল। মধুসখী আমাদের কিছু কাছের মানুষের প্রতিচ্ছবি যেন, যারা ভীষণ সুন্দর আর উপর ভালোবাসে আমাদের, কিন্তু অন্তরে তাদের ভীষণ হিংস্রতা। মিনিট পাঁচ পেরোতেই ফিরে এলো প্লাবন। কিছুক্ষণ আগের আর এখনের প্লাবনের মাঝে ভীষণ তফাৎ। প্লাবন উত্তেজিত কণ্ঠে বলল, তিস্তা, তাড়াতাড়ি ওঠ, বাড়ি ফিরতে হবে। আপনি এমন করছেন কেন? ওখানে কি দেখেছেন? কি ছিল? কিছু হয়নি, চল বাড়ি যাব। তোর আর কয়েকদিন পর পরীক্ষা না? পড়াশোনাও তো মনে হয় শিখে তুলেছিস। আজ গিয়ে ঘুমাবি, কাল থেকে সব শুরু। তিস্তার ব্যতিব্যস্ত কণ্ঠে ভ্রম ভাঙে প্লাবনের। ধাতস্থ করে নিজেকে বড় করে নিঃশ্বাস ফেলে বলল। তিস্তা হেসে মাথা নাড়ালো, মনে মনে বলল, আপনার অপূর্ণতায় বিদ্বেষ তৈরি হয়েছিল পুরো দুনিয়ায়। আপনি এবার এসে গেছেন, আমার সব ঠিক হয়ে যাবে, কারণ আপনি তো আমার দুনিয়া। প্লাবন ভাবছে অন্য কিছু, অন্যমনস্ক তার মনোভাব। গ্রামে কি আবার নতুন কিছু হবে? এত রাতে এই মানুষটা এখানে যে? আজ অনেকদিন পর আমান সে গ্রামের হাটে বসেছে। এখন সে প্রায় সুস্থ, কেবল হাঁটার সময় ধীরে হাঁটতে হয়। তিস্তাও আজ স্নান করে তৈরি হচ্ছে। আজ থেকে আবার মধ্যাহ্নের পড়াশোনা শুরু। মাস্টারমশাই আবার পড়াবেন, পড়তে হবে তাকে, না হয় মাস্টারনি হবে কিভাবে? তিস্তা গটগট পায়ে তৈরি হয়ে ছুটে গেল পাঠশালার উদ্দেশ্যে। লতিকা বেগম ও নাতনির পিছে ছুটলেন। তিনি নাতনির আচরণে রীতিমতো অবাক। এমন নষ্ট চরিত্রের মেয়ে এত মুক্তভাবে উড়বে তা যেন সে মানতে পারছে না। সবার সামনে যখন মেয়েটাকে ঠাটিয়ে দুটো চড় দিতে পারবে, তখনই মেয়েটা শান্তি হবে। এর আগে না।
তনয়া বেগম শাশুড়িকে মেয়ের পিছে ছুটতে দেখে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। শাশুড়ির মতিগতি আজকাল তার ভালো ঠেকছে না, কেমন যেন করে, সে পারে না তিস্তাকে খেয়ে ফেলে। আপনার কাছে তো মেয়ে ছেলে পড়ানোর জন্য দিছিলাম মাস্টার মশাই। আপনি নষ্ট মেয়ে মানুষও পাঠশালায় রাখেন, জানতাম না তো। প্লাবনের পাঠশালার এক ছাত্রীর মায়ের এমন কথায় তিস্তার ঝুঁকে থাকা মাথা আরেকটু ঝুঁকে গেল। ডান বাম গাল ফুলে লাল হয়ে আছে, দাদির শক্ত চড়ে। পাঠশালায় প্রবেশ করার আগেই লতিকা বেগম নাতনির চুলের মুঠি ধরেই নোংরা গালাগালি তার আর চর থাপ্পড়ের বর্ষণ করে। হইচই শুনে আশেপাশের মানুষ সহ প্লাবন, বিষাদিনী সবাই বের হয়ে আসে। তনয়া কোনো মতে ছুটে এসে মেয়েকে আগলে নেয়। দাদির নোংরা ভাষায় আচরণে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে তিস্তার। লতিকার আচরণে পাড়ার লোকও সাহস পেল না, এবার ছুঁড়ে মারল তাদের নোংরা কথার অস্ত্র। প্লাবন উত্তর দেওয়ার আগে মহিলা এগিয়ে এলো, বৃষ্টি গালি দিয়ে বলল, এই মেয়ের মুখে কালি লাগাইয়া পুরা গ্রাম ঘোরা, তাহলে ওরা স্বাদ মিটা যায়। তিস্তার কান্না আসে, ভীষণ কান্না। মহিলার কথার পরিপ্রেক্ষিতে সবাই সম্মতি দিয়ে বলে উঠল, হ হ, এই নোংরা মাইয়ারে শাস্তি দেওয়া উচিত। মিনিট দুয়েকের মাঝে কালি নিয়ে হাজির গ্রামবাসী। তিস্তার সামনে আসতে নিলেই রুখে দাঁড়ালো প্লাবন, ধিক্কার জানিয়ে বলল, আপনারা মানুষ, এতটুকু মেয়েটার সাথে এমন আচরণ করতে বাধলো না আপনাদের? আপনাদেরও তো ঘরে মেয়ে আছে। প্লাবনের কথায় হেলদোল হলো না কারো, বরং তাদের সবচেয়ে সম্মানিত মাস্টার মশাইয়ের বিবেকহীন কথার জন্য তারা মুখ চোখ বাঁকালো। ভিড়ের মাঝে একজন মহিলা বলে উঠল, মাস্টার মশাই সরল সোজা মানুষ, উনি ভদ্রতা দেখাবেই। তুমি যাও তো, গিয়ে আচ্ছা মতন কালি লেপে দিয়ে ওই পাতিতার মুখে। এ থুতুটা পেলাম আপনাদের নোংরা মন মানসিকতার উপরে। কালি যদি মাখতে হয় তবে আপনাদের মানসিকতায় মাখুন, এর চেয়ে নোংরা যে আর কিছুই হইতে পারে না। পদ্মফুল দেখছেন? গোবরে কিন্তু পদ্মফুল ফোটে, তাই বলে কি পদ্মফুলের পবিত্রতা নষ্ট হয়? তিস্তাও সেই পদ্মফুল, যার পবিত্রতা কখনোই নষ্ট হবে না। সমাগম থমকে গেল। এমন প্রতিবাদী কণ্ঠ, তাও আবার মেয়ে মানুষের, কখনোই দেখেনি তারা। থমকে গিয়েও দমে যায় না মহিলারা। বিষাদিনীকে বোঝানোর চেষ্টা করে বলল, তুমি শহরে মেয়ে মানুষ, তাই তো বিয়া না করাই জামাইয়ের ঘর দেখতে আইসো, থাকছো, খাইতাছো। তোমগো শহরের নিয়ম কানুন আলাদা। গ্রাম আর শহর কি একই হইল? আর এই বিষয়ে তোমার কথা কেউ শুনব না। ওরে শাস্তি না দিলে গ্রামে বালা লাগবো, ওরে শাস্তি না দিলে গ্রামে বলা লাগবো অলক্ষী ঢুকবো। বিষাদিনী তাচ্ছিল হাসল, ডান ব্রুটা উঁচু করে বলল, ও তাই নাকি? কথা শোনানোর বেলায় তো কাউকে ছাড়ছেন না আপনারা। আপনাদের চেয়ে বড় অলক্ষী বোধহয় আসবে না গ্রামে। আর যদি আমার কথা না শুনে ওর শরীরে কেউ একটু স্পর্শ করে, তবে পুরো গ্রামের লোককে 14 শিকের ভাত খাওয়াবো। আমার বাবার ক্ষমতা ব্যবহার করে আপনাদের শাস্তি দিতে আমার এক মুহূর্ত লাগবে না। তা আপনারা কি চান? এবার দমে গেল মানুষ। শহরের মেয়ে, বাপ অনেক ক্ষমতাবান লোক, পরে সত্যিই যদি হিতে বিপরীত হয়। এবার রাসেলের মা উচ্চস্বরে হাঁক ছেড়ে বলল, রাসেল চল, এই মাস্টার মশার বাড়িতে আর পড়তে হইব না, যত সব নোংরামি। রাসেল তিস্তার সহপাঠী। এবার এক এক করে সব মহিলা রাসেলের মায়ের সাথে যুক্ত হলো। সবার এক কথা, কেউ তাদের ছেলে মেয়ে এখানে পড়াবে না। এতক্ষণে মুখ খুলল তিস্তা, মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, আমি আর পড়বো না মাস্টারমশাই, আপনি সবাইকে পড়ানোর সুযোগ করুন। মাস্টার মশাইয়ের রুক্ষ স্বর ভেসে এলো,
ধমক দিয়ে বলল, তুই পড়বি না কেন? তোর কি সমস্যা? যাদের সমস্যা তারা না পড়ুক, কারো পড়ার প্রয়োজন নেই, তবু তুই পড়বি। এবার মহিলারা কানাঘুষা শুরু করলো। মাস্টার মশাইয়ের বুঝি আক্কেল জ্ঞানের মাথা খেয়েছে। হঠাৎ ভিড় ঠেলে একটা মেয়ে এগিয়ে এলো। মেয়েটি আর কেউ না, কঙ্কনা, মোড়লের মেয়ে। সবাই ভাবলো এবার জমবে মজা। কঙ্কনা যা মেয়ে, ছাড় দিবে না তিস্তাকে। কঙ্কনা তিস্তার দিকে এগিয়ে গেল। তিস্তার চোখের জল খানিকটা মুছে দিয়ে বলল, সবাই যেন ভুল কিছু শুনে ফেলেছে এমন মুখ ভঙ্গি করলো। কঙ্কনার মতো মেয়ে এসব বলছে। তিস্তা নিজেও অবাকে হা হয়ে রইল। আবারও ভিড়ের মাঝে আরেকটা কণ্ঠ ভেসে এলো। রিন রিনে কণ্ঠে সে বলল। তিস্তা আবার তাকালো ভিড়ের মাঝে। বকুল। অস্পষ্ট স্বরে বলল। বকুলের মা নিজের মেয়েকে দেখে অবাক হলেন। পরক্ষণেই জ্বলন্ত শিখার ন্যায় জ্বলে উঠলেন। মেয়ের চুলের মুঠি টেনে বললেন। বকুল দাঁত কিরমির করে মায়ের হাতটা এক ঝটকায় চুল থেকে ছাড়িয়ে নিল। রক্তবর্ণ দৃষ্টি মায়ের উপর ফেলে বলল। বকুলের মা থমকে গেলেন। কাল অবধি যে মেয়ের কথার উপর কথা বলেনি, আজ সে মেয়ে তেজ দেখাচ্ছে। এই তো এইভাবেই শুরু হলো যুগ বদল। আর মানুষ এবার খবর ছড়ালো, শহরে মেয়ে মাথা খেয়েছে গ্রামের মেয়েদের। পড়াশোনা জানা মেয়ে সমাজের জন্য ভয়ঙ্কর। যুগ বদলের পালা এলো। মানুষ হতে চাই মেয়ে, এভাবেই মানুষ হওয়ার মন্ত্র। সমাজ গেল ছেয়ে। বকুলের প্রশ্নে হেসে দেয় বিষাদিনী। হাসতে হাসতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। অবশেষে অনেক কষ্টে হাসি থামিয়ে বলে, তোমরাও তো ভীষণ সুন্দর। তোমরা তো শহরে থাকো না, তবে এত সুন্দর কেন? বকুল লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, সত্যি আমরা সুন্দর? হ্যাঁ, অনেক সুন্দর। তোমাদের সৌন্দর্যের কাছে আমি কেবলই তুচ্ছ। আরে বকুল, এত লজ্জা পাচ্ছিস যে? বিষাদিনী কন্যা তোর সাথে মজা করছে। বকুল এহেন প্রশংসায় লজ্জায় নুয়ে গেল। কঙ্কনা মিটিমিটি হেসে ঠাট্টার স্বরে বলে। বকুলের লজ্জা মিশ্রিত মুখে ভর করল অবাক। কঙ্কনার কথা সে রীতিমতো বিশ্বাস করে অপ্রসন্ন কণ্ঠে বলল। বকুলের কথা ধরনের আবার হেসে দেয় বিষাদিনী। আর তো হুটহাট হাসার স্বভাব না। তবে আজ এই সপ্তদোষীদের সাথে মিশে এত চঞ্চলা ভর করলো যে, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া উচ্ছ্বাস আবার ফিরে আসছে যে। তাদের হাসি ঠাট্টার মাঝে একজন থম মেরে বসে আছে, যার আপাতত এই হাসি খুশি মুহূর্তে মনোযোগ নেই। তার কেবল কিছুক্ষণ আগের ঘটনা নিয়ে ভীষণ ঝড় হচ্ছে হৃদয়ে। হুটহাট অশ্রুকণা গড়িয়ে পড়ছে চোখ থেকে। অশ্রুকণাদের আর্তনাদ নেই বলে তা গোপনে রয়। বিষাদিনীর হাসিটা হঠাৎ থেমে যায়। ধ্যান ভাঙে সুতো ছিঁড়ে ভাবনার। তার সামনে মেয়েটা এমন চুপচাপ বসে আছে, আর সে কিনা হেসেই যাচ্ছে। বিষাদিনী উঠে এলো। তিস্তার সাথে থাকা জায়গাটুকু বদল করে বসলো। প্রায় ফিসফিস কণ্ঠেই বলল, কি প্লাবনদা, উচ্ছ্বসিত প্রেয়সী, মন খারাপ কেন? তিস্তারও এবার ধ্যান ভাঙলো, বাদ ভাঙলো কান্নার। বিষাদিনীকে জড়িয়ে ধরে বলল, আপন মানুষ কেন বদলে যায় বুবু? আজ দাদির জন্য সবাই আমার মুখে চুনকালি ছিটানোর সাহস পেল, কিন্তু আগে এই দাদির সামনে আমায় কেউ কিছু বললে তার রক্ষে থাকতো না। মানুষগুলো বদলে না গেলে খুব বড় ক্ষতি হতো বুঝি না। বিষাদিনী থমকায়। আসলেই মেয়েটা দাদি আজ যা করলো তা সত্যি আঁচড় কাটার মতন। এটুকু মেয়েটাকে কত কিছুই না সহ্য করতে হলো। অবশেষে গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল, মাস্টার মশাইয়ের কাছে কোনো ছেলে মেয়ে পড়াবে না। কিন্তু কঙ্কনার বকুল সে সিদ্ধান্তে বিপরীতে গেল। ওদের সমবয়সী আরো কয়েকটা মেয়েও তিস্তার পক্ষে ছিল, কিন্তু অভিভাবকদের নির্দয়তার কারণে টিকতে পারেনি। বকুলই তো কত মার খেলো, তবুও সিদ্ধান্তে ঠাঁই অটল রইল। অবশেষে ওর মা সারা জীবনের মতো মেয়ের মুখ দেখবেন না পণ করে বাড়ি ফিরে গেল। বিষাদিনী ছোট্ট শ্বাস ফেলল। না, এখন তার দুঃখ বিলাস করার সময় না। এই ছোট্ট মেয়েটাকে বোঝাতে হবে। হতাশার শ্বাস ফেলে নতুন উদ্যমে বিষাদিনী বলল, এর জন্য কান্না করা লাগে যে তোমার চোখের জলের কারণ সে কখনোই তোমার আপন না। আপন মানুষ কখনো ব্যথা দিতে পারে না, বলো? তিস্তা ডানে বামে মাথা নাড়িয়ে বলল, না। তবে এত কান্না কিসে?
কথায় কথায় কান্না করলে মানুষ নরম ভেবে খামছে যাবে কেন? মানুষকে সে সুযোগ দেবে। এবার তিস্তার কান্না থামলো। হ্যাঁ, সত্যিই তো, মানুষকে কেন কাঁদানোর সুযোগ করে দিবে সে? না, আর না, সে আর কাঁদবে না। চোখের জল তৎক্ষণাৎ মুছে ফেললো তিস্তা। ফোলা ফোলা চোখগুলো নিয়ে বিষাদিনের দিকে তাকিয়ে করুণ হেসে বলল, তুমি এত ভালো কেন? আমি আরো ভেবেছি তুমি অনেক গম্ভীর হবে, এত ভালো হবে যে ভাবিনি। বিষাদিনী হাসে, আগের চেয়ে কণ্ঠ আরেকটু খাদে নামিয়ে বলে, কেন আগে খারাপ ভেবেছিলে বুঝি? তোমার মাস্টার মশাইকে বিয়ে করব বলে খারাপ হয়ে গিয়েছিলাম নাকি? তিস্তার চোখ বড় বড় করে তাকায়। এই নারী কি সর্বজান্তা? মনের কথা জানলো কিভাবে? তিস্তাকে চুপ থাকতে দেখে মিটিমিটি হাসলো বিষাদিনী। তিস্তার বাহুতে সামান্য ধাক্কা দিয়ে বলল, কি ভাবছো কিভাবে জানলাম? তাই তো, তুমি তীব্রভাবে ভালোবাসতে জানলেও ভালোবাসার সবটুকু বিশ্লেষণ জানো না। কোনো রমণী তার প্রিয় মানুষটার পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না। তা সে রমণী প্রাপ্তবয়স্ক হোক বা তোমার মতন সপ্তদোষী হোক, নিজের ভালোবাসার ভাগ কেউ দেবে না। তিস্তা মুগ্ধ হয়ে শুনে বিষাদিনীর কথা। মানুষটার মাঝে এত তৃপ্ততা। পরক্ষণেই তিস্তা